মায়ের মৃত্যুর 40 দিন যেতে না যেতেই বাবা দ্বিতীয় বিয়ে করে নতুন বউ ঘরে উঠান। তিনি নাকি বিয়ে করতে চাননি। আমার আর আমার ছোট বোন মিনুর জন্যই নাকি তার বিয়ে করা। একথা বাবা নিজের মুখেই বলেছেন। আমি পিয়াস। 2006 সালে আমার বয়স তখন 14 আর মিনুর 5। মিনুর ভালো নাম মিনারা, মায়ের নাম মনোয়ারা। মায়ের নামের সাথে মিল রেখে এই নাম রাখা। আমি নিজেটা ঠিক নিজে করে নিতে পারলো মিনুর জন্যই ঘটে বিপত্তি। বাবা একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বেশ ভালো টাকায় বেতন পান। উত্তরাধিকার সূত্র বেশ অনেক সম্পত্তি পেয়েছেন তিনি। শহরের মধ্যেখানে আমাদের জায়গা সহ দোতলা বাড়ি রয়েছে, সেখানেই ছিল আমাদের বসবাস। সুখের কোনো কমতি ছিল না, কিন্তু সুখ কি সবার কপালে সয়? সারা জীবন কেউই সুখে কাটাতে পারে না। ক্যান্সার নামক মরণ ব্যাধি আগুন ধরে আমাদের জীবনে। আমার প্রিয় মাকে কেড়ে নেয় নিষ্ঠুরভাবে। মা যখন মৃত্যু পথযাত্রী, তখন তিনি বাবাকে ডেকে হাত জোড় করে বলেছিল, আমার বাচ্চাদের অবহেলা করিও না সোহেল, ওদের মানুষ করিও, আমার অভাব বুঝতে দিও না। মায়ের চোখে সেদিন আমি কষ্ট দেখেছি। না না, মৃত্যুর জন্য কষ্ট না, সন্তানদের এই নিষ্ঠুরতম পৃথিবীতে একা অসহায় ফেলে যাওয়ার কষ্ট। কথিত আছে, মা মরলে বাপ তালই। মা চলে যাওয়ার পর আমরা বাবার সাথেই মা বাবার ঘরে ঘুমাতাম, কিন্তু আজ আমাদের সেখানে জায়গা হলো না। আমরা আমাদের জন্য বরাদ্দ করে রাখা সেই পুরনো ঘরে ফিরে গেলাম। মিনু তার প্রিয় পুতুলটা নিয়ে খেলছিল, পুতুলটাকে আদর করছিল, ঘুম পাড়াচ্ছিল, আবার আঙুল উঁচিয়ে শাসন করাটাও বাদ দিচ্ছে না, ঠিক মায়ের মতো। মিনুর চেহারাতে মায়ের ছায়া খুঁজে আমি পেয়েও যাই। বাচ্চা মানুষ খেলাতেই ভুলে থাকে বিধায় তার তেমন কোনো কষ্ট নেই। এক দুবার মায়ের কথা মনে পড়লে কেঁদে ওঠে, তখন আমাকেই সামলাতে হয়। ফুফু আসে মাঝে মধ্যে, নানু খালারাও এসে দুঃখ প্রকাশ করে। বাবা তেমন একটা সময় দিতে পারে না। মিনুর দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ পর আমার মনে অন্য চিন্তা ঢুকে। সৎ মায়ের সংসারে আমরা না আগাছা হয়ে যাই। গ্রাম অঞ্চলে একটা প্রবাদ আছে, মায়ের আদরে বাবার কোলে বসে। আমাদের তো মা নেই, তাহলে বাবার কোলে কিভাবে বসে থাকবো? আজকে তো বাবার ঘরেই জায়গা হলো না। মায়ের মৃত্যুর কষ্টটা দ্বিগুণ হয়েছে বাবার বিয়ে করাতে। বুক চাপা কষ্ট নিয়ে বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু না, কিছুতেই ঘুম আসছে না। মিনু অনেক আগে ঘুমিয়ে কাতর। শেষ রাতে চোখ লেগে আসে আমারও। সকালে ঘুম ভাঙলো এক নতুন কণ্ঠস্বর শুনে। কেউ একজন মিষ্টি করে ডাকছিল, পিয়াস, বাবা ওঠো, আর কত ঘুমাবি? তোমার নাস্তা দিয়েছি, টেবিলে খেতে এসো। মা আমাকে পিয়াস বাবা বলে ডাকতো। ঘুমের মধ্যে মুহূর্তে যেন ভেবে নিয়েছিলাম মা এসেছে। ঘুম ঘুম কণ্ঠে বললাম, মা, আরেকটু ঘুমাই। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। হাতের স্পর্শ পেয়ে আমি হুট করে চোখ তুলে তাকালাম। চোখ খুলতে আমি আশাহত হলাম। আমার সামনে মা নয়, বাবার দ্বিতীয় স্ত্রী দাঁড়িয়ে। আমি বেশ বিরক্ত হলাম। আমার বিরক্তি তিনিও বুঝতে পারলেন। আমি উঠে গেছি দেখে তিনি বললেন, খেতে এসো। আমি কিছুক্ষণ থম মেরে বসে রইলাম। তারপর উঠে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। গতকাল বাবার বিয়ে ছিল, তাই ফুপু, চাচারা এসেছিল। আমাদের দাদা দাদি নেই। হয়তো দাদি থাকলে আমার বাবার আবার দ্বিতীয় বিয়ে করতে হতো না। ডাইনিং টেবিলে এলাহি আয়োজন। সবাই নাকি বাবার দ্বিতীয় স্ত্রী রান্না করেছেন। মহিলা এত সকালে উঠে এত কিছু করেছেন। নিশ্চয়ই তা লোক দেখানো। প্রথম দিন এসে ভালো মানুষই দেখাচ্ছেন। সবার মন জয় করতে হবে তো। দিন গড়ালে নিশ্চয়ই আমাদের দু চোখে দেখতে পারবে না। মিনুকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে ওই মহিলা। অনেকদিন পরে মিনু কোনো তামাশা না করে খাচ্ছে। খেতে খেতে এটা ওটা বলে খিলখিলিয়ে হাসছে। আর মহিলা মিনুকে কিসব উদ্ভট কাহিনী শোনাচ্ছে। বাচ্চা বলে কি যা মনে আসে তাই শুনিয়ে দেয়া যায়। আমি ছাড়া বাকি সবার মুখে প্রশান্তির হাসি। পাতে দুমুঠো ভাত নাড়াচাড়া করছিলাম। ওই মহিলা আমার পাতে একটা বড় গলদা চিংড়ি তুলে দিল, যা আমার বেশ প্রিয়, সব থেকে প্রিয়ই বলা যায়। মাও এই কাজটা করত। গলদা চিংড়ি রাখলে সবার আগে সবচেয়ে বড় চিংড়িটা আমার পাতে দিত। আমি ওনার দিকে তাকালাম। উনি আমার পানে চেয়ে মুচকি হাসি দিল, যা আমার সহ্য হলো না। আমি পাতে পানি ঢেলে খাওয়া ছেড়ে উঠে চলে গেলাম। যাওয়ার সময় মিনুকেও কোলে করে নিয়ে এসেছি। মিনুর হাতে মুরগির লেগ পিসটা রয়ে গেছে, আর মুখে ঠাসা মাংস। ও এগুলো চিবুতে চিবুতে আমার দিকে তাকিয়ে আছে। কোনো কথা বলতে পারছে না, মুখ ভর্তি তাই। মিনুকে ওর বিছানায় বসিয়ে রেখে আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে আসি। তারপর মিনুকেও তৈরি করে দেই।
মিনুকে এবার স্কুলে ভর্তি করা হয়েছে, নার্সারিতে, আর আমি অষ্টম শ্রেণীতে। দু ভাই বোনের রুম থেকে বেরিয়ে বসার ঘরে কারো দিকে না তাকিয়ে বাহিরের দিকে হাঁটা শুরু করি। তখন বাবার বলিষ্ঠ কণ্ঠস্বর কানে বাজে, পিয়াস। আমার পা জোড়া স্থির হয়, তবে বাবার দিকে আমি তাকাইনি। যেদিন থেকে শুনেছি বাবা আবার বিয়ে করছে, সেদিন থেকে আমাদের বাবা ছেলের মধ্যিখানে দূরত্ব বেড়ে গিয়েছিল। আমি পিছনে না ঘুরেই বাবাই আমার সামনে এসে দাঁড়ালো। শান্ত কণ্ঠে বলল, আজ স্কুলে যাওয়ার দরকার নেই, কাল যেও। তোমার ফুপু আর চাচারা আজ চলে যাবে। আমি বাবার কথার প্রত্যুত্তরে সংক্ষিপ্ত জবাব দিলাম, স্কুলে যাব। মিনু দৌড়ে বাবার কাছে চলে যায়। বাবা ওকে কোলে তুলে নেয়। মিনু বাবার কোলে উঠে বলে, আমি স্কুলে যাব না। আমি সবার দিকে একবার চোখ বুলিয়ে চলে যাই। বিকালে যখন স্কুল থেকে ফিরি, তখন বাসার পাল্টে যাওয়া চেহারা চোখে পড়ে। আমার মায়ের সাজিয়ে রেখে যাওয়া বাসাটা বদলে গেছে। সোফা, চেয়ার, ডাইনিং টেবিল, টিভি, ফ্রিজ, সবকিছুরই জায়গা বদল হয়েছে। দেয়ালে টাঙানো আমাদের ফ্যামিলি ফটোর পাশে জায়গা পেয়েছে বাবার সাথে তার দ্বিতীয় স্ত্রীর বিয়ের ছবি। আমার মাথা রাগে টগবগ করছে। একদিনে সবকিছু পরিবর্তন করে দিয়েছে। আমি সোজা হেঁটে বাবার রুমে ওই মহিলার কাছে গিয়ে চিৎকার করে বললাম, আমার মায়ের শখের সাজানো সংসারের জিনিসপত্র এদিক ওদিক সরানোর অধিকার কে দিয়েছে আপনাকে? সে শান্ত কণ্ঠে জবাব দিল, যে দুনিয়ায় নেই তার আবার শখের দাম দিতে হবে কেন? সে কি দেখছে নাকি কি হচ্ছে না হচ্ছে? তারপর দেয়ালে নিজের শাড়ি পরা সুন্দর একটা ছবি লাগালো, ঠিক আমার মায়ের পাশে। আমি কিন্তু তোমার মায়ের কোনো ছবি বা স্মৃতিচিহ্ন ফেলে দেইনি, শুধু সবকিছু নিজের মন মতো করে সাজিয়ে নিয়েছি। কারণ এটা এখন আমার সংসার, তোমার মায়ের নয়। শেষ কথাটা উনি আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলেছেন। আমার কানে কথাটা বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। জীবনে শোনা সব থেকে ভয়ঙ্কর সত্যি কথাটা হচ্ছে, এটা আমার মায়ের সংসার নয়, অন্য কারো সংসার। বাবা ও মাকে এত তাড়াতাড়ি ভুলে গেল। উনি ওনার কাজ করছে, আমি ঠায় এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আমার দিকে তাকিয়ে উনি একবার মুচকি হাসি হাসলো। আমি বেরিয়ে এলাম। রুমের সামনে বাবার সাথে দেখা। আমার চোখ মুখ থমথমে দেখে বাবা জিজ্ঞেস করলেন, কি হয়েছে পিয়াস, কোনো সমস্যা? তুমি খুব খারাপ বাবা, খুব খারাপ। আমি কোনোদিন তোমার মতো হব না। আমি বাবার কাছ থেকে চলে গিয়ে রুমের ভিতর দরজা আটকে বসে অনেকক্ষণ কান্না করেছি। ছেলেদের নাকি কান্না করতে নেই, এটা মা বলতো। মা নেই বিধায় মায়ের কথারও কোনো দাম রইল না আমার কাছে। সবার মতো কি আমিও মাকে অবহেলা করছি? না না, এ অসম্ভব। দুনিয়াতে মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, আর আমিও তো মাকে খুব ভালোবাসি। সারা জীবন বেশি যাব। এভাবে অন্য কেউ উড়ে এসে জুড়ে বসবে আমার মায়ের সংসারে, তা তো হতে দেওয়া যায় না। কান্না করতে করতে কখন ঘুমিয়ে গেছিলাম জানি না। ঘুম ভাঙে মাঝরাতে। দেয়ালে টাঙানো ঘড়িতে 12টা 45। আমি যে রাতে খাইনি তাও কেউ আমাকে ডাকতে এলো না। মিনু এলো না, হয়তো বাবার সাথে ঘুমিয়েছে। অবশ্য মা থাকলে একবেলা না খেয়ে থাকতে পারেনি। ক্ষুধা না লাগলেও খেতে হয়েছে। প্রচন্ড ক্ষুধা পেয়েছে, দুপুরেও খাইনি কিছু। পেটে মেঘের মতো গর্জন করছে। দরজা খুলে বেরিয়ে রান্নাঘরে যাওয়ার পথে বাবার কণ্ঠস্বর শুনতে পাই, এই জীবন ধন্য হলো তোমাকে পেয়ে। যদি না পেতাম হয়তো শেষ নিঃশ্বাস পর্যন্ত আফসোস থেকেই যেত। এক মুহূর্তের জন্য তোমাকে ভুলতে পারিনি। আর ছেড়ে যেও না রূপসা। আমি সব সুখ তোমার পায়ের কাছে এনে রাখবো। তোমায় ছেড়ে কোনোদিন যাব না। আর না গিয়েছিলাম, মনে করে দেখো। যাই হোক, অতীত ভুলে আবারও এক হয়েছে আমরা। নারীর কণ্ঠস্বর। মাথাটা ভন ভন করে ঘুরছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। না খেয়ে চলে এসেছি। পানিটুকু গলা দিয়ে নামছিল না। বাবা মাকে ঠকিয়েছে। 16 বছর সংসার করেছে, অথচ মাকে ভালোই বাসেনি। এই ব্যাপারটা কোনো মতে মানতে পারছিলাম না। বাবার কথা শুনে যতটুকু বুঝতে পেরেছি, এতে নিশ্চিত যে বাবা ওই রূপসা নামের মহিলাকে ভালোবাসে। হয়তো আগেও বাসতো। কোনো কারণবশত হয়তো তাদের বিয়ে হয়নি। কিন্তু ওই মহিলা আমার মায়ের নখের যোগ্য ছিল না। মা যেমন ছিল রূপবতী, তেমন গুণবতীও। দাদিমা মাকে এক দেখায় পছন্দ করে এবং নিজের বড় ছেলেকে বিয়ে করাতে উদ্যোগ নেয়। শুনেছি দাদিমার জেদের কারণেই সবাই এক প্রকার বাধ্য হয়েছিল মাকে তাদের বাড়ির বউ করতে। এতটুকু। ফুপু, কাকা, এমনকি মায়ের মুখ থেকেও শুনেছি। তবে বিয়ের আগে যে বাবার অন্যত্র সম্পর্ক ছিল তা আমার জানা ছিল না।
বেশ কিছুদিন কেটে গেছে। মিনুকে নানুমা নিয়ে গেছে, ওদের কাছে রাখবে কতদিন। আমাকেও নিতে চেয়েছিল, আমি যাইনি। এমনি যাইনি, কোনো কারণ ছিল না। নানা এবং মামারাও যথেষ্ট সমৃদ্ধশালী আর্থিক দিক দিয়ে। তারা চেয়েছিল মিনুকে একেবারে নিয়ে যেতে, কিন্তু বাবা দিতে চায়নি, আর দেয়ওনি। মিনু বাবার খুব আদরের কিনা। এই কয়দিন আমি কারোর সাথে বাড়তি কথা বলিনি, আর না কারোর সাথে কোনো বাজে ব্যবহার করেছি। বাবা আমাকে ডাকতো মাঝে মধ্যে, এটা ওটা জিজ্ঞেস করতো, কোনো কিছু লাগবে কিনা জানতে চাইতো, আর পড়াশোনার খবর নিত। আমি কিন্তু বেশ মেধাবী ছাত্র ছিলাম। মা আমাকে পড়াতো। উনি শিক্ষিত ছিল, কিন্তু কোনো চাকরি করেনি, চাকরির দরকার পড়েনি। এত টাকা খাবে কে? তাই নিজের সবটা দিয়ে আমাকে আর মিনুকে পড়াতেন। আমি কোনো প্রাইভেট কোচিং করতাম না। মায়ের মৃত্যুর পর আমার পড়াশোনার প্রতি আকর্ষণ কমতে লাগলো, আর আমি ভবঘুরে জীবন কাটাতে লাগলাম। আজ মিনু ফিরে এসেছে, সাথে একটা ছোট বিড়াল ছানা নিয়ে এসেছে। ফুফু এসেছে বেড়াতে, সাথে তার 8 বছর বয়সী মেয়ে শাহানা। ওকে আমি শানু বলে ডাকি। শানুকে আমি খুব পছন্দ করি। খুব মিষ্টি একটা মেয়ে। প্রেম ভালোবাসা বোঝার বয়স ছিল না ওটা, যদিও এখনকার বাচ্চারা আরো আগে এসব শিখে ফেলে। তবে এতটুকু বুঝতাম যে ওকে আমার ভালো লাগে। এলোমেলো চুল থেকে শুরু করে ফ্যাস ফ্যাস করে কান্না আর খিলখিলি হাসি, সবকিছুই ভালো লাগে। এতদিন পরে আমার বিষণ্ণ জীবনে খুশি এলো। আমি সারাদিন মিনু আর শানুর পাশে থাকি। ওরা দুজন যখন খেলে আমি চেয়ে দেখি, যখন ঝগড়া বাঁধে আমি সালিশ বসাই। এই চলছে দিন। একদিন বাবা ওই মহিলাকে নিয়ে বাইরে ঘুরতে বেরোয়। মিনু যাওয়ার জন্য বায়না করলো, মিনুকে রেখে যায় ফুপুর কাছে। বাবার যাওয়ার পরে মিনু খুব কান্না করেছে। ফুপু মিনুকে সামলায়। কান্না করতে করতে মেয়েটা এক পর্যায়ে ঘুমিয়ে যায়। মিনু ফুপুর কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে, আর শানু টিভি ছেড়ে বসেছে। আমি সুযোগ পেয়েছি ফুপুর সাথে আলাপ জমানোর। প্রথমে এটা ওটা বলে শুরু করে এক পর্যায়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা ফুপু, বাবা কি ওনার দ্বিতীয় স্ত্রীকে আগে থেকে চিনতো? হঠাৎ আমার এহেন প্রশ্নে ফুপু একটু অপ্রস্তুত হয়ে পড়ল। গলা টেনে জবাব দিল, কই না তো। আমি আর তোর চাচ্চুই তো রূপসাকে পছন্দ করলাম। একটা মজার কথা কি জানেন? ফুপু আমার গুছিয়ে মিথ্যা বলতে পারে না। ওনার বারবার এদিক ওদিক তাকানো দেখে বুঝতে পারছিলাম উনি মিথ্যা বলছেন। আমি ফিক করে হেসে দিলাম। আমাকে হাসতে দেখে ফুপু আমার দিকে তাকালো। আমি কিছুক্ষণ হেসে তারপর ফুপুর আরেকটু কাছে গিয়ে ওনার চোখে চোখ রেখে জিজ্ঞেস করলাম, মিথ্যা যখন বলতে পারো না তাহলে বলো কেন? আমি ছোট নই এখন আর, সব বুঝি, এবং সবটা জানার অধিকার আমার আছে। যদি তুমি বলো তাহলে ভালো, নয়তো আমি কোনোভাবে জেনে নিব। তুই যতটা ভাবিস আসলেই কি ততটা বড় হয়ে গেছিস? বিশ্বাস না হলে যাচাই করতে পারো। অকালে মা চলে যাওয়া আরো বেশি বড় হয়ে গেছি। মায়ের কথা খুব মনে পড়ে না রে? আমি চুপ হয়ে গেলাম। বুকের ভিতর জমে থাকা যন্ত্রণাগুলো গলার কাছে এসে দলা পাকিয়ে যাচ্ছে। রূপসা খুব ভালো মেয়ে পিয়াস। তুই কি এখনো ওকে মেনে নিতে পারিসনি? আমার মায়ের থেকেও ভালো? সে কথা কখন বললাম? রূপসাকে ভালো বললে কি তোর মায়ের সাথে তাকে তুলনা করতে হবে? তোর মাও ভালো ছিলেন, তাকে আমিও খুব ভালোবাসতাম। তোর মাকে সবচেয়ে বেশি ভালোবাসতো আমার মা, এমনকি আমার চেয়েও বেশি। তোর বাকি চাচিরা তো এই নিয়ে মন ভারী করে থাকতো, হিংসে করতো খুব। একবার তো রটে গিয়েছিল যে মনোয়ারা তার শাশুড়িকে কালো জাদু করেছে। ফুফু অল্প বিস্তর হাসলেন। আমি বুঝতে পারলাম ফুপু আমার মন অন্যদিকে ঘোরানোর জন্য এসব বলছেন, যা আমি শুনেছি বহুবার। শুধু শুনিনি বাবার গোপন সম্পর্কের কথা। ফুপুকে আর ঘাটাইনি। থাক, উনি হয়তো এখন বলতে চায় না আমাকে কিছু, হয়তো আমার ভালোর জন্যই। খুব ভালোবাসে কিনা আমায়, আমি কষ্ট পাবো এমন কোনো বিষয় তিনি আমাকে জড়াতে চান না। বিকেলে বাবা আসেন, হাতে মিষ্টি, ব্যাগ ভর্তি বাজার। মিনু আর শানু দৌড়ে গেল। বাবা মিনুকে কোলে তুলে নিয়ে গালে চুমু খেলো। আমি দূরে দাঁড়িয়েছিলাম। বাবা আমাকে কাছে ডাকলেন। আমি ওনার কাছে গেলাম, কোনো দ্বিধা ছাড়াই। বাবা এক হাতে মিনুকে কোলে ধরে আছে, আর এক হাতে আমাকে জড়িয়ে নিয়েছে। বলতো, মিষ্টি নিয়ে এসেছি কেন? কেন আবার, খাওয়ার জন্য? মিনু বলে উঠল। বাবা হেসে দেন, মানুষ মিষ্টি কেন খায়? কেন খায় বাবা? আমি চুপচাপ ওদের কথা শুনছিলাম, কিছু বুঝতেও পারছিলাম। নিশ্চয়ই কোনো সুখবর আছে। মিনুর কথার প্রত্যুত্তরে বাবা বললেন, কোনো ভালো খবর পেলে মানুষ মিষ্টি খায়। এত কিছু তো জানতাম না। আমার তো মিষ্টি প্রিয়।
তাহলে কি কোনো ভালো খবর ছাড়া মিষ্টি খেতে পারবো না? মিনুর কথা শুনে সবাই হেসে ফেলল। আমিও হাসলাম। তা কেন মামুনি? তোমার যখন মন চাইবে তখনই খেতে পারবে, বাবাকে বললেই হবে। মা কি আসছে বাবা? একথা শুনে বাবা মিনুর দিকে নরম চোখে তাকিয়ে বললেন, না মা, তোমার মা তো আল্লাহর কাছে চলে গিয়েছেন। আর যে আল্লাহর কাছে একবার চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। তবে আল্লাহ তোমার জন্য একটা ছোট খেলার সাথে পাঠাচ্ছেন, যে তোমাকে আপু বলে ডাকবে আর তোমার সাথে খেলা করবে। আর তোমার তো মা আছে, ওই যে দাঁড়িয়ে, ছোট মা। আর ছোট মাই তোমার জন্য নতুন খেলার সাথী এনে দিবে। আমার কোনো খেলার সাথী লাগবে না বাবা, আমাকে এই মাকে এনে দাও। আল্লাহর কাছে রিকোয়েস্ট করে এনে দাও না প্লিজ, আমি মাকে মিস করি। এই বলে মিনু বাবার গলা জড়িয়ে ধরে। বাবা কোনো উত্তর দিতে পারে না। মিনুকে কি বলে সান্ত্বনা দিবে তার জানা নেই। ওই মহিলা এসে মিনুর মাথায় হাত বুলিয়ে দেয়। বাবার দ্বিতীয় পক্ষে সন্তান আসতে চলেছে। বাবা বলেছিল আমাদের দেখাশোনার জন্য নতুন বিয়ে করেছে। ওনার তো সন্তান আছেনি, তাহলে আবার নতুন সন্তান নেওয়ার কি দরকার ছিল? এই কথাটা আমি ফুপুকে জিজ্ঞেস করছিলাম। বাবা তার স্ত্রী আর মিনুকে নিয়ে ঘরের ভিতরে চলে গেছেন। ফুপু আমার বাহু চেপে ধরে বললেন, এ কেমন কথা বলছিস? তোরা তো বড়ই, দ্বিতীয় বাচ্চা নিলে কি সমস্যা? আমরা তো বড়ই, বিয়ে না করলেও কোনো সমস্যা হতো না। খামোকা আমাদের অজুহাত দেখিয়ে বিয়ে করার দরকার কি ছিল? নিজের কথা বলতে লজ্জা পাচ্ছিল কেন? শুধু আমি না, সবাই জানে এবং বোঝে যে উনি আমাদের জন্য না, নিজের জন্য বিয়ে করেছে। বেশ পাকা পাকা কথা শিখেছিস কিন্তু পিয়াস। উচিত কথার কাঁচা পাখা কি আছে? এত উচিত বলতে যাস না, মুখ থুবড়ে পড়ে যাবি। এই কথাটা আমার কাছে অন্যরকম লাগলো। সে যাই হোক, ফুপু আমার মুখের কাছে একটা মিষ্টি এনে ধরেছে। আমি তা মুখে নিবার রুচি পাইনি। ফুপুর মিষ্টি ধরে রাখা হাতটা আলতো করে সরিয়ে বললাম, তোমাদের আনন্দ, তোমরা মিষ্টি খাও। না আমার জীবনে সুখকর কিছু ঘটেছে, আর না আমার মিষ্টি প্রিয়, তাই মিষ্টি খাওয়ার কোনো প্রশ্নই আসে না। রাতে আমি পড়তে বসেছি। সামনে আমার বার্ষিক পরীক্ষা, তাই পড়াশোনার চাপ বেশ। প্রথম সাময়িক আর দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট ভালো করিনি। বিদ্যালয় থেকে বাবার কাছে নালিশ এসেছে দুবারই। বাবা আমাকে টিচার মিলিয়ে দিয়েছে, একজন অঙ্ক পড়ার, আরেকজন ইংরেজি। বেশ মোটা অঙ্কের টাকা পায় তারা। টিচারের দেওয়া অঙ্কগুলা বারে বারে করছি। তখনই ফুপু এলো আমার রুমে অতি সন্তর্পণে। দরজা এঁটে দিল। আমি তখনই শব্দ পেলাম। ফুপু আমার পাশে এসে বসলেন। আমি ফুপুর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রয়েছি। ফুপু কিছু বলতে এসেছে নিশ্চয়ই, নয়তো এভাবে দরজা বন্ধ করার কোনো কারণ দেখছি না। আমি নড়ে চড়ে বসেছি। যা বলতে এসেছো বলে ফেলো। তোর মনের গহীনে যে প্রশ্ন বাসা বেঁধেছে আমি জানি, তার উত্তর না পেলে তুই ক্ষান্ত হবি না। তাই সিদ্ধান্ত নিলাম তোকে সবটা বলে দিই। ফুপু বলা শুরু করলো, আমার ছোটবেলার বান্ধবী রূপসা। তখন আমরা নেত্রকোনা থাকতাম। আমি আর রূপসা একই স্কুলে একই ক্লাসে পড়তাম। প্রাইভেট কোচিং সবকিছু একসাথে। সেই সুবাদে প্রায়ই রূপসার আশা পড়তো আমাদের বাসায়। আমিও যেতাম। ভাইজান তখন ঢাকায় থেকে পড়াশোনা করে। একবার ঈদের ছুটিতে ভাইজান যখন বাড়িতে আসে তখন রূপসাও আসে আমাদের বাড়িতে। তখন রূপসার সাথে ভাইজানের দেখা হয়। হয়তো তখনই তাদের মধ্যে প্রণয়ের সূত্রপাত হয়। ভাইজান সেবারে প্রথমবারের মতো অনেকদিন বাড়িতে থাকে আর নানান বাহানায় রূপসার কথা বলতে থাকে। আমার সাথে গল্প করতে বসলেই শুধু রূপসার কথা শুনতে চাইতো। আমি তখন এত কিছু বুঝতাম না যদিও। ভাইজান বাড়িতে এলে রূপসার আনাগোনা বেড়ে যেত। ছেলের মতিগতি মায়ের মনে সন্দেহ সৃষ্টি করে। রূপসা এলেই এবার থেকে মা ওকে চোখে চোখে রাখে। মায়ের নজরদারিতে ভাইজান আর রূপসা ধরা পড়ে যায়। মা আমাদের কাউকে কিছু জানতে দেয়নি। ভাইজানের সাথে গোপনে কথা বলেছে। মা নাকি ভাইজানকে কথা দিয়েছিল যে ভাইজান যখন চাকরি পাবে তখন রূপসাকে এবারের বউ করে আনবে। এমনটাও শুনেছি যে মা নাকি রূপসার বাবার সঙ্গে কথা বলে সবটা ঠিক করেও রেখেছিল। হুট করে একদিন শুনি রূপসার বিয়ে। ছেলে বিয়ের পরে রূপসাকে লন্ডন নিয়ে যাবে। আমাকে দাওয়াত দিল রূপসা, তার বোনের মাধ্যমে। রূপসার বিয়ে হয়ে গেল আমার চোখের সামনে। বেশ আনন্দ করেছি আমিও। বিয়ের সারা দিন রূপসার চেহারা ছিল কালো মেঘে ঢাকা। আমরা ভেবেছি হয়তো বাবা মাকে ছেড়ে যাবে, তাই ভাইয়া তখনও জানতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের ছুটিতে যখন আবার বাড়ি এসেছে, ছুটে গিয়েছে প্রেয়সীর আঙিনায়। কিন্তু হায়, সে নেই, কোথাও নেই। সে চলে গেছে দূর প্রবাসে, হালাল জীবনসঙ্গীর সাথে।
বিশ্বাস কর, আমি জীবনে কোনোদিন ভাইজানকে কান্না করতে দেখিনি। সেদিন ভাইজান এত কান্না করেছিল। সেদিনের পর থেকে ভাইজান কেমন যেন হয়ে গিয়েছিল। কারোর সাথে কথা বলতো না, খেত না, উস্কো চুলে ঘুরে বেড়াতো ছন্নছাড়া পথিকের ন্যায়। আমারও খুব কষ্ট লাগতো ভাইজানকে দেখে। এভাবে দেখতে পারছিলাম না আর। ভাইজানকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে মা একজন কবিরাজের দ্বারস্থ হলেন, সাথে নিয়ে গেলেন আমাকে। বাবা এসব কিছুই জানতো না। জানলে অবশ্য মাকে যেতেও দিত না। কবিরাজ একটা তাবিজ দিল, যা ভাইজানের বালিশের ভিতর রাখতে বলল। আরেকটা তাবিজ ভিজিয়ে 41 দিন ভাইজানকে পানি খাওয়াতে বলল। 41 দিনে সত্যি সব ঠিক হয়ে গেল। ভাইজান আর রূপসার কথা বলছে না, স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সবকিছু ঠিক হয়ে গেছে। আমরা নেত্রকোনা ছেড়ে দিলাম, ঢাকায় এসে থাকা শুরু করলাম। ভাইজানের চাকরি হলো, সবকিছু ঠিকঠাক। রূপসা নামটা প্রায় ভুলেই গেছিলাম। এতটুকু বলে ফুপু থামলেন। আমি ওনার দিকে তখন তাকিয়ে আছি। মনে হচ্ছে না, আরো কিছু বাকি আছে শোনার। ফুপু কিছু বলছে না দেখে আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর তোমরা আবার রূপসার খোঁজ পেলে কিভাবে? আমি জানি না, ভাইজান এই হঠাৎ করে এসে বলল রূপসাকে বিয়ে করবে। আমরা আর কি বলবো? বড় ভাইয়ের জীবনে কিভাবে নাক গলাতে পারি? কিছুক্ষণ থম মেরে বসে রইলাম। ফুপু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। যাবার আগে বলে গেল যেন আমি ভালো করে পড়ি। আমি বড় হয়ে ডাক্তার হব, এটা আমার মায়ের স্বপ্ন। আরো বেশ কিছু দিন কেটে গেছে। আমি বার্ষিক পরীক্ষা দিয়ে এখন ঝামেলাহীন সময় কাটাচ্ছি। পড়াশোনা তো ঝামেলাই, বন্ধু বান্ধবদের সাথেই সময় কাটে বেশ। মিনুর সাথে তেমন একটা গল্প করা হয় না আর। আজ ঠিক করলাম দিনটা মিনুর সাথে কাটাবো। যেই ভাবা সেই কাজ। বন্ধুদের সাথে আড্ডা শেষ করে চলে এসেছি বাড়িতে। দরজা খুলতে এমন একটা দৃশ্য চোখে পড়ল, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা মিনুকে মেরেছে। আমার চোখের সামনে মিনুর গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়েছে। 14 বছর বয়স হয়েছে, আজ অব্দি আমি বাবার হাতের মার খাইনি। আর 5 বছর বয়সে আমার বোনটাকে বাবা মেরেছে। আমার মাথায় রক্ত উঠে গেল। বিদ্যুৎ গতিতে গিয়ে মিনুকে আগলে নিয়ে হুঙ্কার ছেড়ে বললাম, আমার বোনকে মারছো কেন তুমি? বাবা আরো জোরালো গলায় চেঁচিয়ে বললেন, বেশ করেছি মেরেছি। পাজি হয়েছে একটা। জানো ও কি করেছে? রূপসা দোলনায় বসেছিল, আর ও গিয়ে দড়ি কেটে দিচ্ছিল। একটুর জন্য পড়া থেকে বেঁচে গেছে। আর একটু হলে রূপসা জান চলে যেত, সাথে আমার অনাগত বাচ্চা। ওই মহিলা বাবাকে শান্ত করার চেষ্টা করছে। মিনু কান্না করছে, চোখ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ছে। মিনুর কান্না সহ্য হচ্ছিল না আমার। আসার আগেই যে বাচ্চা আমার মিনুর আদরে ভাগ বসিয়েছে, তাকে আসতেই দিব না এই দুনিয়ায়। ছোট মস্তিষ্কে এক ভয়ঙ্কর ফোন দিয়ে এঁটে নিলাম। বাবা বাড়িতে নেই। ওই মহিলা তখন ঘরে একা। আমি সাবানের গুঁড়ো এক মগ পানিতে গুলে বাথরুমে ঢেলে রেখে এসেছি। তারপর মিনুকে নিয়ে চলে গেছি বাহিরে। দুই ভাই বোন মিলে অনেক জায়গায় ঘুরেছি, অনেক মজা করেছি। মিনুকে খিলখিলিয়ে হাসতে দেখেছি। মিনুর হাসিতে আমার বুক জোড়ায়। বোনটাকে আমি খুব ভালোবাসি, সহ্য হয় না তার কষ্ট। মিনু একটা পুতুল কিনেছে তার না হওয়া বোনের জন্য। সে এলেই নাকি তাকে দিবে। ছোট মা নাকি বলেছে তার একটা ভাই অথবা বোন আসবে। কিন্তু মিনু চায় বোন আসুক, কারণ ভাই তো তার আছে। কিন্তু বেচারি জানে না যে বোন তো দূরের কথা, তার ছোট মাই থাকবে নাকি তার ঠিক নেই। বিকেলে বাড়ি ফিরে দেখতে পেলাম বাসায় তালা ঝুলানো। ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরে ঢুকে সবার আগে বাবার রুমের বাথরুমে গিয়েছি। যা আশা করেছিলাম তাই। ফ্লোরে রক্ত, অনেক রক্ত। এত রক্ত দেখে কিছুক্ষণের জন্য মনে অনুশোচনা বাসা বেঁধেছিল, কিন্তু পরক্ষণে তা কর্পূরের ন্যায় উড়ে গেল। নামকরা ডক্টর পিয়াস মাহমুদ কফির কাপে শেষ চুমুক দিয়ে নড়ে চড়ে বসল। তিনি সাক্ষাৎকারে নিজের জীবনের গল্প বলেছেন এতক্ষণ। ডক্টর পিয়াসের ফোনে কল এলো, মা দিয়ে সেভ করা নাম্বার থেকে। মুস্কি হেসে তিনি কলটা রিসিভ করলেন। ওপার থেকে মিষ্টি নারী কণ্ঠস্বর ভেসে আসলো, পিয়াস বাবা, খেয়েছো? হ্যাঁ মা, খেয়েছি। তোমার খাওয়া হয়েছে? হ্যাঁ। তাড়াতাড়ি বাসায় চলে এসো। আজ রাতে তোমার জন্য চিংড়ি রান্না করব নিজের হাতে। ও মা, সে কি, তুমি কেন রান্না করতে যাবে? কাজের খালা কই? সে তো আছি। আমি আমার ছেলেটার জন্য একটু রান্না করতে পারবো না? দরকার নেই মা, তুমি রেস্ট নাও। রেস্ট নাও যাবে, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো, আমি অপেক্ষায় থাকবো। যতক্ষণ কথা বলছিল ততক্ষণ ডক্টর পিয়াসের মুখে মিষ্টি হাসি লেগে রয়েছিল। ফোন রাখতে সাংবাদিকের জিজ্ঞাসু চাহনি দৃষ্টি এড়ালো না পিয়াসের।
পিয়াস নিজের ঠোঁটের কোণার মিষ্টি হাসি বজায় রেখে সাংবাদিকের মনে খসখসানি দূর করে দিল। উনি আমার বাবার দ্বিতীয় স্ত্রী, আমার মা। কলিং বেলের আওয়াজে শাহানার ছোট্ট মেয়ে ইনায়া দৌড়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু ছিটকিনি উঁচুতে হয় পারল না। রূপসা বেগম এসেছে, ইনায়ের পিছে পিছে। ইনায়ের বোথা মুখ দেখে রূপসা বেগম হাসলেন। উনি চেয়েছিলেন ইনায়াকে কোলে তুলে ছিটকিনি অবধি পৌঁছে দিতে, কিন্তু বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে আরেকটা শরীর তুলতে তার সামর্থ্যে কুলালো না। তাই নাতিনের মুখে হাসিও ফুটল না। দরজা খুলতেই পিয়াসের হাসি মাখা চেহারা স্পষ্ট হলো। হাতে বগুড়ার খাঁটি দই, মায়ের ও মেয়ের দুজনেরই প্রিয় এই বগুড়ার দই। তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে অর্ডার করিয়ে বগুড়া থেকে খাঁটি দইটাই নিয়ে এসেছে। ইনায়া প্রফুল্ল চিত্তে বাবার হাত থেকে দই নিয়ে খাওয়ার টেবিলে গিয়ে রাখলো। যদিও হাঁড়িটা বেশ ভারী, তবুও তা টেনে নিয়ে গেছে টেবিল অবধি। হাত মুখ ধুয়ে পিয়াস খাওয়ায় বসলো। এক পাশে মা, আরেক পাশে মেয়ে। রূপসা ছেলের পাতে নিজের হাতের রান্না করা সব থেকে বড় চিংড়ি মাছটা তুলে দিল। বেশ তৃপ্তি নিয়ে খেয়ে উঠে গেল পিয়াস। যাবার আগে রূপসার হাতে ধরিয়ে দিয়ে গেল তার চলমান ডায়াবেটিস আর প্রেশারের ওষুধ। রূপসার খাওয়া দাওয়া বেশ রুটিন মেনটেন করতে হয়, কারণ তার ঘরেই ডাক্তার। ডাক্তারের বউকে লুকিয়ে কোনো কিছুই খাওয়া যায় না। এত কড়াকড়ি ভাবে সব নিয়ম ফলো করার পরও শরীরে রোগ ছাড়ে না, ছাড়বেও না। এ তো বয়সের ভারের অসুস্থতা। ইনায়া তার দাদির সাথে ঘুমায় রোজ। রূপসা ইনায়াকে গল্প বলে শোনায়, মনোয়ারার কথাও বলে। ছোটবেলা থেকে ইনায়া জানে যে তার দুটো দাদি, একজন আল্লাহর কাছে চলে গেছে, আরেকজন তাদের সাথে আছে। সেই ছোট্ট মিনু এখন অনেক বড় হয়ে গেছে। 1 বছর হলো বিয়ে শাদী হয়ে এখন হাজবেন্ড নিয়ে আমেরিকায় আছে। সেই সাংবাদিক পিয়াসের পিছু ছাড়ছে না তার জীবনের বাকি গল্পটা শোনার জন্য। কিভাবে রূপসা বেগম তার বাবার দ্বিতীয় স্ত্রী থেকে তার মা হয়ে উঠলেন সেই গল্প। পিয়াস তার শিডিউল থেকে সাংবাদিকের জন্য কেটে কুটে কিছুটা সময় বের করেছে আবারও, তাকে বাকি কাহিনীটুকু শোনানোর জন্য। ব্যস্ত শহরের একটা নিরিবিলি কফি শপে 2 কাপ কফি সামনে নিয়ে বসেছে দুজন ব্যক্তি। একজনের চোখে মুখে আকুলতা, আরেকজন একটু বেশি শান্ত। শান্ত চেহারাটা বারে বারে উদাসীন হয়ে যাচ্ছিল, যা দেখে সামনের জন্য শুকনো ঢোক গিলছে। তারপর আবারও শুরু হলো অতীতের কাহিনী। ডক্টর পিয়াস বলা শুরু করলো, পাশের বাসার আন্টি এসে জানালো যে বাবা ওনার স্ত্রীকে নিয়ে হসপিটালে গিয়েছে। উনি নাকি অচেতন অবস্থায় ছিল। আমরা যেন বাসায় এলে হসপিটালে চলে যাই, সবাই ওখানেই থাকবে। আমি মিনুকে নিয়ে বের হলাম হসপিটালের উদ্দেশ্যে। যানজট পেরিয়ে হসপিটালে পৌঁছে গেলাম। পেশেন্টের নাম বলে জানতে পারলাম পেশেন্ট অপারেশন থিয়েটারে আছে। আমি মিনুকে নিয়ে উপরে গেলাম। বাবা, কাকা, ফুপো সবাই এখানেই ছিল। বাবা এসে মিনুকে কোলে নিয়ে কান্না করা শুরু করলো। দেখেই মনে হচ্ছে খুব কষ্ট পাচ্ছেন উনি। সবাই কান্না করছে। মায়ের মৃত্যুর সময় বাবাকে এত কাঁদতে দেখিনি। ওনার অনেক রক্তক্ষরণ হয়েছে, বাচ্চাটাকে বাঁচানো সম্ভব নয়। মা বাঁচবে কিনা তাও বলা যাচ্ছে না। রক্ত দরকার, ও নেগেটিভ, সহজলভ্য নয়। আমার রক্ত সেম, আমার বয়স কম বিধায় আমার আর রক্ত দিতে হলো না। বাবা কাকা অনেক দৌড়াদৌড়ি করে রক্ত ম্যানেজ করে ফেলেছেন, উনিও বেঁচে গেছেন। তবে ডাক্তার জানালো উনি সারা জীবনের মতো মা হওয়ার ক্ষমতা হারিয়েছেন। আমি সবার আড়ালে মুচকি হাসলাম। ওনাকে মেরে ফেলাটা আমার উদ্দেশ্য ছিল না। যাই হোক, ওনার জ্ঞান ফিরেছে। উনি খুব কান্না করছিলেন, কারণ ওনার অনাগত বাচ্চা দুনিয়ার আলো দেখার আগে চলে গেছেন। তাই দেখে বাবা আমাকে আর মিনুকে নিয়ে গেল ওনার কাছে। আমাদের নিয়ে গিয়ে বাবা বললেন, কান্না করো না রূপসা, যে চলে গেছে সে গেছে, কান্না করলে আর ফিরে আসবে না। তুমি বরং পিয়াস আর মিনারার মা হয়ে থাকো, ওরাও তো তোমার সন্তান। রূপসা নামের মহিলা মিনুকে জড়িয়ে নিল নিজের বুকের সাথে, আর আমার মাথায় গালে হাত বুলিয়ে দিল। আমি ওনাকে সান্ত্বনা দিলাম, আপনি কান্না করবেন না, আমরা আছি। উনি ঠোঁট টেনে হাসলেন। ওনার সঙ্গে তাল মিলিয়ে আমিও হাসলাম। আমরা বাড়ি ফিরে আসলাম ফুপুর সাথে। বাবা হসপিটালে থাকবে ওনার স্ত্রীর সাথে, আজকে ওনাকে ছাড়বে না। আমি বেশ প্রফুল্ল চিত্তে বাড়ি চলে এলাম। বহুদিনের চিন্তা মাথা থেকে দূর হয়েছিল, তবে ভিতরে থাকা মনুষ্যত্বের তাগিদে বারবার মনটা খারাপ হয়ে যাচ্ছিল। একটা নিষ্পাপ প্রাণকে দুনিয়ায় আসতে দিলাম না। সৃষ্টিকর্তা কি কোনোদিন ক্ষমা করবেন আমায়? আমি জানি ক্ষমা করবে না। যখনই আমার ভিতরে থাকা হিংস্র পশুটা জেগে উঠছিল, তখনই ভাবছিলাম, না, ঠিকই করছি।
আমার ভিতর ভিতরই ভালো খারাপের দ্বন্দ্ব চলছিল। উনি ফিরে এসে আমাদের সাথে আগের তুলনায় ভালো ব্যবহার করতে লাগলেন। আমি পড়াশোনা আগের মতো জোশ ফিরে পেয়েছি। মন দিয়ে পড়াশোনা করছি। এসএসসি দিলাম, এইচএসসি দিলাম, মেডিকেলে পরীক্ষা দিয়ে চান্সও পেলাম। তখন আমি ডাক্তার হওয়ার জন্য পড়ছি। ওনার সাথে আমার সম্পর্ক স্বাভাবিকও নয়, অস্বাভাবিকও নয়। তবে মিনুর সঙ্গে বেশ ভালো। এ কয় বছরে মিনুর আপন মা হয়ে উঠেছে উনি। আমি ডাক্তার জীবনের শেষ পরীক্ষাটা দিয়ে ডাক্তারও হয়ে গেলাম। এমবিবিএস ডাক্তার, মাও শিশু বিশেষজ্ঞ। ও হ্যাঁ, বলতে ভুলে গেলাম যে শানুর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। আমরা দুজন দুজনকে খুব বেশি ভালোবাসতাম। তো একদিন রাতে ছাদে আমাদের আলিঙ্গনরত অবস্থায় দেখে ফেলেন আমার বাবার দ্বিতীয় স্ত্রী। সরাসরি এসে কাহিনী কি জানতে চান। আমি তখন নির্দ্বিধায় বলে দিই আমাদের সম্পর্কের কথা। উনি আমাকে জানায় বাবার সাথে কথা বলবে। তাই করেন। বাবার সাথে ফুপুর সাথে কথা বলে সব ঠিক করে ফেলেন। কেউই কোনো আপত্তি করেনি, কারণ ছেলে হিসাবে আমি মন্দ নই, আর না শানু মেয়ে হিসাবে মন্দ। কেউ কেনই বা আপত্তি করবে। কথা ছিল আমি ডাক্তার হয়ে গেলেই আমরা বিয়ে করব। তাই ডাক্তার হয়ে গেছি বলে আমাদের বিয়ে হলো বেশ জাঁকজমক ভাবে। আমার বিয়ের 3 বছরের মাথা আমি জীবনের সব থেকে খুশির খবরটি পাই। আমি নাকি বাবা হতে যাচ্ছি। শানুর গর্ভে বেড়ে উঠছে আমার অনাগত সন্তান। বাবা হওয়ার অনুভূতিটা চমৎকার। আমি শানুর পেটের কাছে বসে থাকি, গল্প করি আমার সন্তানের সাথে। তবে আমার বাবার সৌভাগ্য হলো না নাতির মুখ দেখার। হঠাৎ করে হার্ট অ্যাটাক আসে ওনার। হসপিটালে নিয়ে যেতে যেতেই তিনি ওপারে পাড়ি জমান। আমার পরিবারে দুঃখের কুয়াশা নেমে আসে আবারও। বাবার মৃত্যুতে মিনু ভেঙে পড়েছে, সাথে ওনার স্ত্রীও। আমি যথাসম্ভব সবাইকে সামলানোর চেষ্টা করছিলাম। বাবার শেষ ইচ্ছে ছিল ওনাকে যেন নেত্রকোনায় দাফন করা হয়। ওনার ইচ্ছের দাম দিয়ে ওনাকে নিয়ে যাওয়া হলো নেত্রকোনা। আমরা সবাইও সাথে গেলাম। বাবার দাফন কাজ শেষে ফেরার পথে এক ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হই আমরা। শানু সহ আমার অনাগত বাচ্চাকে আমি প্রায় হারাতেই বসেছিলাম। নিজের জায়গা থেকে নড়তেও পারছিলাম না। তখন দেবদূতের ন্যায় আমার অনাগত বাচ্চা আর স্ত্রীর প্রাণ বাঁচাতে এগিয়ে আসে রূপসা বেগম, আমার বাবার দ্বিতীয় স্ত্রী, যার থেকে আমি মাতৃত্বের সুখ কেড়ে নিয়েছিলাম। সেই কিনা আমার সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলছে। উনি বেশ আহত হন সেখানে। আইসিইউতে 7 দিন রাখতে হয়েছিল ওনাকে। আল্লাহর রহমতে আমার বাচ্চার কোনো ক্ষতি হয়নি। কিন্তু একটা পরিবর্তন হয়েছে, মস্ত বড় পরিবর্তন। রূপসা বেগম, মানে আমার বাবার দ্বিতীয় স্ত্রী, আইসিইউতে জীবন মৃত্যুর লড়াই করছে। আমরা বাকি সবাই কম বেশি আঘাত পেল, গুরুতর কিছুই হয়নি। আইসিইউর সামনে যখনই দাঁড়াই আমার চোখ ভিজে ওঠে, কান্না পায় খুব। জানি না কেন, হয়তো জানি কিন্তু মানতে চাই না। আমি তখন আইসিইউর বাহিরে দাঁড়িয়েছিলাম, কাচের দরজার বাহিরে। ভিতরে ছিলেন উনি। আমি খুব করে চাইছিলাম উনি বেঁচে যাক। ওনার কষ্ট দেখে আমার চোখ বেয়ে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়তে নিবে। তখন এই কাঁধে কারো স্পর্শ পেলাম। তাড়াতাড়ি করে চোখের কোণা মুছে নিলাম। ফুপো দাঁড়িয়ে আছে সেখানে। উনি আমাকে টেনে নিয়ে সারিবদ্ধ চেয়ারগুলোতে বসালেন। গালে হাত রেখে বললেন, কষ্ট হচ্ছে খুব? অনুতপ্ত হয়েছিস? কি বলছো ফুপু? কিসের অনুতপ্ত? ফুপু আমার কথার সরাসরি কোনো জবাব দিলেন না। হয়তো জবাব দিবার প্রয়োজন বোধ করেননি। সেদিন আমি তোকে পুরো কাহিনীটা জানাইনি। আমিও সবটা জানতাম না, তাই জানাতে পারিনি। কোন কাহিনী ফুপু? তোর বাবার আর রূপসার সম্পর্কের কাহিনী। আর কি অজানা রয়েছে আমার? অনেক কিছু। শোন তাহলে। আমি বলেছিলাম না যে মা সবটা জানার পরে মেনে নিয়েছে রূপসাকে। রূপসার বাবার সাথে কথাও বলেছে। কিন্তু কি কথা বলেছে আমি জানি না। মা বরাবর স্ট্যাটাস মেনটেন করে চলা মানুষ। যেই জায়গায় মিডল ক্লাস ফ্যামিলির মেয়ের সাথে আমার বন্ধুত্ব মেনে নিতে পারতেন না, সেই জায়গায় উনি মিডল ক্লাস মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে দিতে কিভাবে রাজি হয়ে গেলেন? এই বিষয়টা আমাকে ভাবালো, তেমন প্রভাব ফেলেনি। আমি ভেবেছিলাম হয়তো ছেলের ভালোবাসার গভীরতা আন্দাজ করে উনি এই সম্পর্কে মেনে নিয়েছেন। কিন্তু তলে তলে উনি কি ফোন দিয়ে এঁটে রেখেছিলেন? আমার অপক্ষ মস্তিষ্কে তা ঠাহর করতে পারেনি। রূপসার বাবা সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। 5 বোনের সংসার। বাবার কিছু আবাদি জমি আছে, টানাটানি হয় না। তবে সংসার চালিয়ে উচ্ছিষ্ট কিছু বেঁচে থাকে না। এর মধ্যে একটা বিপত্তি ঘটে। রূপসার মায়ের ক্যান্সার ধরা পড়ে। এভাবে তো চিকিৎসাহীন অবস্থায় রেখে মেরে ফেলা যায় না। তবে যদি বউয়ের চিকিৎসা করে সব অর্থ সম্পদ ফুরিয়ে দেয়,
তাহলে তো মেয়েদের নিয়ে না খেয়ে দিন পার করতে হবে। একটা মেয়েকেও পাত্রস্থ করা হয়নি এখনো। আমার মায়ের কানে সব কথা আসে। মা নিজের তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে বাজিমাত করেন। রূপসার মায়ের চিকিৎসার সমস্ত খরচ বহন করার প্রতিশ্রুতি দেন। যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন। বিনিময়ে রূপসার বিয়ের প্রস্তাব দেন, তবে ভাইজানের সাথে না, অন্যত্র। বিবাহের সব খরচও বহন করবেন বলে জানান। যেই কথা সেই কাজ। দ্রুত রূপসার বিয়ের জন্য পাত্র ঠিক করা হয় এবং বেশি কেউ জানার আগেই বিয়ে দিয়ে দেওয়া হয়। রূপসা অবশ্য প্রথমে রাজি হয়নি, কিন্তু নিজের মায়ের জীবন বাঁচাতে বাধ্য হয়ে বিয়ে করেছে এমন একটা ছেলেকে, যাকে না রূপসা ভালোবাসে না ওই ছেলে। দুজনে আবদ্ধ হয় এক ভালোবাসাহীন সম্পর্কে। যদিও বিয়ের পরের ভালোবাসা প্রকৃত ভালোবাসা, তবে মেরুর দুটি মানুষের মধ্যে ভালোবাসা জন্মানোটা বোধহয় সহজ ছিল না। রূপসা কোনোদিনও তার দ্বিতীয় পক্ষে স্বামীকে মেনে নিতে পারেনি। বছর ঘুরতেই রূপসার ডিভোর্স হয়। বাবার বাড়িতে এসে পড়ে ভাঙা হৃদয় নিয়ে। তবে ভাইজানের কাছে আসেনি ভালোবাসার জন্য। আর না ভাইজান জানতে পারে প্রেয়সীর জীবনের কষ্টাতীত। দিন যায়, বছর যায়। ভাইজান বিয়ে করে স্বাভাবিক জীবনযাপন করলো। রূপসার জীবন কিছুতেই স্বাভাবিক হচ্ছিল না, কারণ এই পৃথিবী কোনোদিনও একটি ডিভোর্সি মেয়ের জন্য সহজ স্বাভাবিক নয়। একের পর এক কুপ্রস্তাব, লোকদের নিন্দে, ছোট বোনদের শ্বশুরবাড়ি থেকেও ভেসে আসতো নানান কটু কথা। রূপসার বাবা আবারও রূপসাকে বিয়ে দিতে চেয়েছিল, আবারও জোর করে। কিন্তু এবার আর রূপসা ভালোবাসাহীন সংসারে ঢুকতে চায় না। পালিয়ে আসে বাড়ি ছেড়ে আমাদের শহরে। এই শহরে এসে ছোট একটা স্কুলে চাকরি নেয়। স্বল্প বেতন, তবে একটা পেট তা দিয়ে দিব্যি চলে যেত। তোর মা তখনও সুস্থ। তোর বাবার সাথে দেখা হয় রূপসার, ব্যস্ত রাস্তায়। ভাইজানের সাথে তার স্ত্রী আর কন্যা, কিন্তু ওদিকে রূপসা একা। দুজন দুজনকে দেখে ঠিকই চিনতে পারে। ভাইজান এগিয়ে গিয়ে কথাও বলে। তখন জানতে পারে যে রূপসা এখন ডিভোর্সি। তবে দুজনের কেউই আর সম্পর্ক জোড়া লাগাতে চায়নি। তবে সৃষ্টিকর্তার পরিকল্পনা হয়তো ভিন্ন ছিল। তোর মায়ের শরীর যখন ক্রমাগত খারাপ হতে থাকে, তখন সে রূপসার ব্যাপারে সবটা জানতে পারে। রূপসার সাথে দেখা করে এবং রূপসার মুখ থেকে রূপসার জীবন কাহিনী শুনে রূপসার সাথে মিশতে থাকে। এক পর্যায়ে তোর মা বুঝতে পারে রূপসা সত্যি একটা ভালো মেয়ে। তার অবর্তমানে তার সংসারটাকে এই মেয়েই সাজিয়ে রাখতে পারবে। মনোয়ারা যখন রূপসাকে ভাইজানের জন্য বিয়ের প্রস্তাব দেয়, তখন রূপসা তা নাকচ করে দেয়। কিন্তু মনোয়ারা নাছোড়বান্দা, রূপসার পিছু লেগেই থাকে যতদিন না পর্যন্ত রূপসা রাজি হয়েছে। রোজ রূপসার স্কুলের সামনে গিয়ে বসে থাকতো দুর্বল অসুস্থ শরীর নিয়ে, নিজের স্বামী সন্তানদের আরেক নারীর কাছে সঁপে দিতে। মনোয়ারার দিকে তাকিয়ে রূপসা রাজি হয়। আর ভাইজানেরও মনের কোণে রূপসার জন্য ভালোবাসা থেকে গিয়েছিল। তবে এমনটা নয় যে সে মনোয়ারাকে ভালোবাসতো না, নিশ্চয়ই বাসতো, তবে রূপসাকে ভুলে নয়। দুজনেই রাজি হয়, তবে মনোয়ারা জীবিত অবস্থায় রূপসা এই সংসারে আসতে চায়নি। সে চায় না মনোয়ারাকে জীবিত অবস্থায় সতীনের সংসার দিতে। মনোয়ারা অবাক হয়েছিল, সাথে খুশিও। মনোয়ারা নিজে রূপসার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলে গিয়েছিল, আমি যাওয়ার পর সব তোমার হবে, সব, এমনকি আমার সন্তানেরাও। তুমি সংসারটা নিজের মতো করে সাজাবে এবং আমার সন্তানদেরকেও। ফুপুর কথা শেষ হলো। আমিও শান্ত নয়নে সাদা রঙের টাইলসের দিকে তাকিয়ে রয়েছি। আজকে আমি ডাক্তার, জীবন বাঁচানোর কারিগর, কিন্তু 14 বছর বয়সে একটা নিষ্পাপ ভ্রূণকে খুন করেছি। আমি খুনি। যাকে আমি মা হওয়ার মতো সুখ থেকে বঞ্চিত করেছি, সে আমার ভালোবাসার মানুষকে বাঁচিয়েছে, আমার বাবা হওয়ার আনন্দ ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি বাবা হয়েছি। আমার স্ত্রী কন্যা সন্তান ভূমিষ্ঠ করেছে। ফুপু আমার মাথায় হাত রাখলেন। আমি ঘোর কেটে বেরিয়ে এলাম। রূপসা বেগমকে চিকিৎসারত ডাক্তার এসে জানালো একটা দুঃসংবাদ। রূপসা বেগমের জ্ঞান ফিরেছেন। মাথায় অতিরিক্ত চোট পাওয়ার কারণে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং রূপসা বেগম স্মৃতি হারিয়েছেন। আমি ভিতরে গেলাম। মিনু আসছে খবর পেয়ে। শানু আসতো যদি তার দায়িত্বে নবজাতক না থাকতো। রূপসা বেগম কথা বলছেন না, ফেল ফেল করে শুধু তাকিয়ে দেখছেন আমাকে। আমি ওনার পাশে বসলাম। ওনার হাতটা আমার হাতের মুঠোয় নিয়ে বললাম, আমাকে চিনতে পারছেন মা? কোনো উত্তর নেই, শুধু একজোড়া মায়াবী চোখের চাহনি দেখতে পাচ্ছে পিয়াস। আমি আবার বলি, মা, আমি তোমার ছেলে মা, আমাকে চিনতে পারছো না? রূপসা মাথা নাড়ায়, তার মানে সে চিনতে পারছে না, তবে আমার কথা বিশ্বাস করেছে।
তিনি আমার মাথায় হাত বুলিয়ে দেন। আমার চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আমি ওনার হাত দুটো মুঠোয় নিয়ে অসংখ্যবার চুমু খেলাম। আমার মনে হলো উনি আমার মা, সত্যিকারের মা। আমি কৃতজ্ঞ, ভীষণ কৃতজ্ঞ। বাকি জীবনটা ওনার সেবা করে যাব বলে সিদ্ধান্ত নিলাম। বর্তমানে ইনার জন্মদিন উপলক্ষে বড় করে আয়োজন করা হয়েছে একটা নামি দামি রেস্টুরেন্টে। থিম গোলাপি, কারণ ইনার প্রিয় রং গোলাপি। সবাই এসেছে, সব গেস্ট, বিদেশ থেকে মিনারাও। আজ ইনার 5ম জন্মবার্ষিকী। 5 বছর হয়ে গেছে সবকিছু পরিবর্তনের। কেক কাটিং এর সময় ইনার 2 পাশে মা বাবা আর দাদি নানি। সব কি সুন্দর, সবাই কত খুশি, নাচছে গাইছে আনন্দ করছে। রূপসাও খুশি, তার অতীত মনে নেই তবুও। দূর থেকে পিয়াসের ফুপু মুস্কি হেসে বিড়বিড় করে বলেন, কিছু মিথ্যা যদি শান্তির কারণ হয় তাতে ক্ষতি কি সেই মিথ্যা বলায়। হ্যাঁ, উনি সেদিন আইসিইউর বাহিরে বসে মিথ্যা বলেছেন। তার বলা কথাগুলো সম্পূর্ণ সত্যি নয়। মনারা কোনোদিন জানতেও পারেনি যে রূপসা সোহেলের প্রাক্তন প্রেমিকা, আর না কোনোদিন তাদের দেখা হয়েছে। শুধু সোহেলের সাথে রূপসার দেখা হয়েছিল, তা মনারার মৃত্যুর বছরখানিক আগে। সোহেল গিয়েছিল রূপসার কাছে নিজস্ব প্রশ্নের উত্তর খুঁজতে। তখনই সোহেল জানতে পারে প্রেয়সীর সাথে নিজের মায়ের করা অন্যায়ের কথা। রূপসার জীবনে কিছু নেই, কেউ নেই, অথচ সোহেল রূপসাকে ভুলে না। ঠিকই নতুন সংসার পেতেছে, সেখানে তার সন্তান আছে, স্ত্রী আছে, যাকে সে ভালোবাসতে পারেনি, অথচ ভালোবাসার অভিনয় করে ভালোই আছে। অথচ রূপসা নামের মেয়েটা তাকে ভালোবেসে সব হারিয়েছে। এসব মানতে না পেরে সোহেল রূপসাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। কিন্তু রূপসা বিয়েতে হ্যাঁ বলে আর না না বলে। যত কষ্টই হোক, সতীনের সংসার সে করতে পারবে না, এ অসম্ভব। সারা জীবন একা থাকতেও সে রাজি, তবে এরপর থেকে নিয়মিত ওদের দেখা সাক্ষাৎ হতে থাকে। ওরা নিয়ম করে ভালোবাসার কথা বলে, ঠিক যেন বাচ্চা বয়সের প্রেম। বাকি প্রেমটুকু এই বয়সে এসে করছে। নিজের মায়ের করা পাপের শাস্তি সে মনারাকে দিচ্ছে। মনারার ক্যান্সার হলো, কিন্তু বেচারা মৃত্যুর আগে পর্যন্ত জানতেই পারল না যে তার প্রাণ প্রিয় স্বামী, যাকে সে খুব ভালোবাসতো, বিশ্বাস করত, সে তাকে কোনোদিন ভালোবাসেনি। নিজের প্রাক্তন প্রেমিকাকে ফিরে পেতে কৌশলে খুন করেছে মনোয়ারাকে, যা কেউ কোনোদিন জানতে পারেনি। শুধু মৃত্যুর আগে সোহেল নিজের বোনকে এই কুৎসিত সত্যি কথাটা বলে গিয়েছিল, এবং ইচ্ছে করেই নিজের জীবন শেষ করে দিয়েছিল। সাহেলা সেদিন খুব কেঁদেছিল, খুব। নিজের মায়ের করা পাপের জন্য, নিজের ভাইয়ের করা পাপের জন্য, আর ভাইপোর পাপের জন্য। এই কাহিনীর সব আদি অন্ত তার জানা, পিয়াসের সেই ভ্রূণ হত্যার ব্যাপারটিও। তবে এত কিছুর মধ্যে রূপসা সত্যি নিষ্পাপ, সে এসবের কিছুই জানতো না। তাই সাহেলা চেয়েছে নিজের বন্ধু একটু শান্তি পাক শেষ বয়সে। মেয়েটা সত্যি ভালো, খারাপ তো তার মা ভাই। রূপসা ঠিক মোমবাতির মতো, নিজের ক্রান্তি লগ্নে এসেও সবাইকে সে আলো দিয়ে যায়। তারও তো ভালো থাকার অধিকার আছে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।